নমস্কার। আমাদের আজকের গল্প অতীন বন্দ্যোপাধ্যায়ের জ্যোৎস্নায় ঘোড়ার ছবি। আমাদের বাড়ির সামনে পুকুরের পাড় ধরে কিছুটা গেলে আম লিচুর বাগান, ওদিকটায় দত্তদের বাড়ি এবং আরো কিছুটা এগিয়ে গেলে ছাড়া বাড়ি, পাশে খাল, বড় বড় সব গাব গাছের পাতা লম্বা কালো রঙের, গাছের গুড়ির রঙও কালো, ডালপালার মধ্যে গভীর অন্ধকার। ছেলেবেলায় রাতে কোনো গাব গাছের নিচে গিয়ে দাঁড়াতে পারতাম না, গা ভয়ে শিরশির করত। গায়ের বাড়ি যেমন হয়ে থাকে, ছাড়া ছাড়া, বাড়িঘর কম, সবার বাড়িঘরের সঙ্গেই বাগান পুকুর বাগিচা থাকে। গায়ের অধিকাংশ মানুষ সচ্ছল, পুকুর বাগান নিয়ে এক একটা বাড়ি একা দাঁড়িয়ে থাকে। খেলার মাঠ থেকে ফিরে যে যার বাড়িতে দৌড়ে ঢুকে যেতাম, কারণ সন্ধ্যার পর অপদেবতারা এখানে সেখানে থাকবেই। রাত হলে তাদের খুব মজা। আর যেমন সব এলাকারই একটা শ্মশান থাকে, আমাদের এলাকার শ্মশানও নদীর পাড়ে, ক্রোশখানেক দূরে ছাগল বামনি নদীর ধারে। খুবই নির্জন জায়গা। মাঠ পার হয়ে আলিপুর আর বাজার পার হয়ে শ্মশানে যেতে হয়, তবে সেটা শরতে, শীতে এবং গ্রীষ্মে। বর্ষাকাল এলে নদীর পাড় জলে ডুবে যায়। বর্ষায় কেউ মারা গেলে যে যার পুকুরের পাড়ে অথবা বাগানে মৃতের দাহ করে। ফলে যা হয়, কোনো বাগান কিংবা পুকুরের পাড় রাতে আমাদের ভীতির সঞ্চার করত। রাতের বেলা একা একা বের হতে সাহস পেতাম না। অন্ধকার না থাকলে, নির্জন বাগ বাগিচা না থাকলে ভূতেরা আস্তানা খুঁজে পায় না। দিনের বেলায় কেউ কখনো ভূত দেখেছে শুনিনি। ভূত দেখতে হলে রাতে দেখতে হয়। সাদা জ্যোৎস্নায়ও ভূত দেখা যায়। সাদা জ্যোৎস্নায় ভূতেরা আমাদের খেলার মাঠে ফুটবলও খেলে শুনেছি। এসব কথা অবশ্য বলা ছোটবেলায় সেই সব অলৌকিক দেবদেবী এবং ভূত প্রেতের বিশ্বাস কত গভীর ছিল তাই বোঝাতে। কলকাতায় ভূত থাকে না, অনেক শহর থেকেই তারা আস্তানা গুটিয়ে পালিয়েছে। আমি এখন কলকাতার মানুষ বলে প্রায় ভূতের উপদ্রবের কথা ভুলেই গেছি। তবে আমি যে ভূত দেখি না তা নয়, ঘোরে পড়ে দেখি। এটা একটা অসুখও হতে পারে। সে যাই হোক, সেদিন মঞ্জু আবার আমার জানলায় হাজির হয়ে আমার সঙ্গে কথা বলে গেল। সেই যে বললাম, গাব গাছের অন্ধকার, বড় ভয় লাগে রাতে। মঞ্জু এসেই বলেছিল, কি ছেলে মানুষই করেছি তোকে নিয়ে, এখন ভাবলে নিজেরই হাসি পায়। মঞ্জু আমার সমবয়সী, ওর বাবা কবিরাজ। ওদের একটা লাল রঙের ঘোড়া ছিল। মঞ্জুর বাবা হেমন্তে শীতে ঘোড়ায় চড়ে রুগীর বাড়ি যেতেন। ডাক সাইটে কবিরাজ। লাল ইটের দালান, সামনে সবুজ ঘাসের লন, পরে এক লপ্তে বিঘে 10 জমি নিয়ে নানান বয়সের গাছগাছালি। কবিরাজিতে এসব গাছগাছরা বড় দরকার। চন্দন গোটার গাছগুলি ছিল বড় লম্বা। আমি মঞ্জু দুপুরে পালিয়ে চন্দন গোটা সংগ্রহ করেছি কত। কমলা রঙের, ঠিক যেন ছোট এক একটা বৃত্তাকার পলা, আংটির পাথরের মতো। চন্দন গোটার বন পার হলেই গাব গাছের জঙ্গল। নদী নালার দেশে গাব গাছের বড় দরকার। গাবের কষ না খাওয়ালে বর্ষায় নৌকা ভাসানো যায় না। কবিরাজি ওষুধে গাবের ডালপালা লাগে কিনা জানি না, তবু ওইসব গাছগুলি মঞ্জুর বাবা অমর কবিরাজ বড় যত্নের সঙ্গে সংরক্ষণ করতেন। তার নিচে লাল রঙের ঘোড়াটা যখন যেত, তখন মঞ্জু আমি দাঁড়িয়ে দেখতাম। মঞ্জু সবসময় কেন যে সাদা ফ্রক পরতে ভালোবাসতো জানি না। ওকে দেখলে আমি স্থির থাকতে পারতাম না। সেই মঞ্জুর মা এক সকালে কেন যেন জলে ডুবে আত্মহত্যা করেছিল। এখনো তার কারণ আমরা জানি না। বর্ষাকাল বলে মঞ্জুর মাকে দাহ করা হয়েছিল ছাড়া বাড়ির পাশে খালের ধারে। জমি জমা বাগবাগিচা গায়ে অমর কবিরাজেরই বেশি। মঞ্জুর দাদুও ছিলেন বড় কবিরাজ। ওদের বংশটাই কবিরাজের বংশ। শৌখিন মানুষ গায়ে এমনিতেই কম দেখা যায়। মঞ্জুদের বাড়ি গেলে আমরা বুঝতে পারতাম শৌখিনতা কাকে বলে। সাদা টাইলসের মেঝে, বাতিদান, মোমবাতি সেখানে সব জ্বালানো হতো। রাতে কাচের জারে মোমবাতি জ্বালালে কেমন এক মায়াবী আলোর জগৎ তৈরি হয়। মঞ্জুদের বাড়িতে না গেলে আমরা বুঝতেই পারতাম না মানুষ এত শৌখিনতায় বড় হতে পারে। বসার ঘরটা ছিল হল ঘরের মতো। মঞ্জুর বাবা ইউনিয়নের প্রেসিডেন্ট, হাই স্কুলের সেক্রেটারি, লাইব্রেরির প্রতিষ্ঠাতা। এসব দেখলে বিশ্বাস করা যায় না, এমন সুন্দর বাড়িতে কেউ কখনো আত্মহত্যা করতে পারে। এখন বুঝি আত্মহত্যার পর মৃতের ময়না তদন্ত হয়, তখন এসব জানতাম না। সে সময় নিশ্চয়ই
এমন সব আইনের কড়াকড়ি ছিল না, অথবা এও হতে পারে প্রভাবশালী মানুষের বউ আত্মহত্যা করলে ময়না তদন্তের রেওয়াজ নেই। আত্মহত্যা না খুন, এটা ঠিক হয়নি তখন। লাশ তোলার পর গলায় কলসি বাঁধা দেখা গেছে। এই পর্যন্ত গায়ের সব মানুষজনকে দেখেছি মঞ্জুর বাবাকেই প্রবোধ দিতে। কেন মরল এটা বড় কথা নয়, মরে যে ঠিক করেনি, এত বড় একটা বংশের মুখে চুনখালি মাখিয়েছে, এমনই ছিল তাদের অভিযোগ। যাই হোক, মঞ্জুর মা কিরকম রূপবতী ছিল লিখে তার প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। মঞ্জু খুবই ভেঙে পড়েছিল। মঞ্জুর জন্য আমার খুব কষ্ট হতো। আমাদের পুকুর পার হয়ে আম বাগানের ভেতর দিয়ে গেলে মঞ্জুদের বাড়ি। আমার বাবা কাকাদের সঙ্গে খুবই সুসম্পর্ক। আমার মা কাকিরা সারাদিন তাদের বাড়িতেই ছিলেন। দাহকার্য শেষ না হওয়া পর্যন্ত কেউ নড়েননি। মঞ্জুকে সামলাবার দায়িত্ব ছিল আমার। আর আশ্চর্য, মঞ্জুর মায়ের আত্মহত্যার পরদিন ঘোড়াটাও জলে ডুবে মরে গেল। ঘোড়াটার 4টে পা বেঁধে কারা ঘোড়াটাকে জলে ফেলে দিয়েছে। ঘোড়াটার খুব কাছের জন ছাড়া পায়ে দড়ি কেউ বাঁধতে পারে আমার কেন কারোরই বিশ্বাস হয়নি। কাছের জন বলতো ঘোড়াটার দেখভাল করতো ইমতাজ আলী। ঘোড়াটায় চড়ে মঞ্জুর বাবা। বর্ষাকালে অবশ্য ঘোড়াটা ছাড়া বাড়িতে ঘাস খেত, কারণ বর্ষাকালে ঘোড়ায় চড়ে কোথাও যাওয়া যায় না। সেই সময় ঘোড়াটার আরও কাছে ছিল মঞ্জু নিচে। মঞ্জু সে বড় অনুগত ছিল। মঞ্জু খুশি মতো ঘোড়াটার পিঠে আমাকে নিয়ে ছাড়া বাড়িতে নির্জন দুপুরে ঘুরে বেড়াতো। ওর বাবা যখন বাড়িতে থাকতো না, নৌকা করে মাস 2 মাসের জন্য দূর দেশে চলে যেত রুগীপত্তর দেখতে। বছরকার ওষুধ সঙ্গে নিত, আবার পরের বর্ষায় দেখা হবে। বছরকার ওষুধপত্র দিয়ে মঞ্জুর বাবা ফিরতে মাস 2 লেগে যেত। নৌকায় রান্না হতো, মাঝি মল্লার সঙ্গে রান্নারও লোক থাকতো। বর্ষার মাস 2-3 বাবা না থাকায় মঞ্জুদের বাড়িতে কোনো কড়া নিয়ম কানুন থাকতো না। যখন তখন মঞ্জু আমাদের বাড়িতে চলে আসতো। রঙ্গন গাছের নিচে দাঁড়িয়ে বলতো, এই যাবি? তখন সে আর আমি আর লাল রঙের ঘোড়া। ছাড়া বাড়িটা বিশাল, গাছপালা আর গভীর জঙ্গল, ঘাসের মাঠ। কুলের দিনে কুল, পেয়ারার সময় গাছে উঠে পেয়ারা পেড়ে দেওয়া, গোলাপজাম যখন কার যা সবই সংগ্রহ করতে হতো আমাকে। গাছের নিচে মঞ্জু দাঁড়িয়ে থাকতো, গাছের ডালে আমি। সুতরাং দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব জন্মাবারই কথা। সুখে দুঃখে মঞ্জুর আমিই সঙ্গী। ওর মা মরে গেল, ঘোড়াটা মরে গেল। এক সকালে শোনা গেল ইমতাজ আলীও নেই, সেও খালপাড়ে মরে পড়ে আছে। 1 মাসের মধ্যে মঞ্জুদের বাড়িটা কেমন খালি হয়ে গেল। আমি ছাড়া মঞ্জুর তখন আর কোনো অবলম্বনই ছিল না। সে সারাটা দিন আমাদের বাড়িতে থাকতো, কিছুতেই বাড়ি যেতে চাইতো না। মঞ্জুকে কেউ নিতে এলে মা কাকিমারা বলতো, থাক না, এখানে থাকলে মনটার ভালো থাকে। সে থাকতো, আমরা একই ঘরে শুতাম। মঞ্জু শুতো ঠাকুমার সঙ্গে, ঠাকুমার একপাশে মঞ্জু, একপাশে আমি। সেই মঞ্জু যে বড় হয়েও আমাকে ভুলতে পারেনি, এটা এখন টের পাই। মঞ্জু প্রায় জানলায় এসে দাঁড়ায়, বলে, কি রে, মনে আছে? কি মনে আছে? রাতে তুই আমি দরজা খুলে বের হয়ে যেতাম, জ্যোৎস্না রাতে ছাড়া বাড়ির মাঠে শুনতে পেতাম ঘোড়ার খুরের শব্দ। এগুলো এক ধরনের রহস্যময়তা, এই বয়সে তাই মনে হয়, অথবা ঘোরে পড়ে গেলে হয়। আমরা বোধহয় দুজনেই ঘোরে পড়ে বের হতাম, দেখতাম দূরে জ্যোৎস্নায় কে দাঁড়িয়ে আছে। মঞ্জু বলতো আমার মা আমাকে দেখতে আসে। আমি কিছু দেখতে পেতাম না, তা জ্যোৎস্নায় কেউ দাঁড়িয়ে থাকতেই পারে। মঞ্জু এমন সরলভাবে কথাটা বলতো যে বিশ্বাস না করে পারতাম না। আমারও কেন জানি না মনে হতো সত্যি শাড়ি পরে কেউ গাছের নিচে দাঁড়িয়ে আছে। আমরা এভাবে এক এক রাতে এক এক দৃশ্য দেখতে পেতাম, কখনো মঞ্জুর মাকে, কখনো লাল রঙের ঘোড়াটাকে, কখনো ইমতাজ আলীকে, আবার কখনো 3 জনকেই একসঙ্গে। ইমতাজ আলী মঞ্জুর মাকে নিয়ে ঘোড়াটায় চড়ে আমাদের চোখের সামনে দিয়েই অদৃশ্য হয়ে যেত। এখন অবশ্য আমার বয়স হয়েছে, দেশভাগের পর মঞ্জুকে আর দেখিনি। তবু নাকি আমার কি হয় মাঝে মাঝে। একদিন তো আমার স্ত্রী কেঁদেই ফেলেছিল, তোমার কি হয়, কার সঙ্গে একা একা কথা বলো? কার সঙ্গে বলি কি করে? মঞ্জু আমার জানলায় সাদা জ্যোৎস্না এসে মাঝে মাঝে দাঁড়িয়ে যাবেই। স্ত্রীর এখন গা সওয়া হয়ে গেছে। আমার নাকি এটা একটা রোগ, একা একা আমার নাকি কথা বলার অভ্যাস। কার সঙ্গে বলি সে কিছুতেই জানতে পারেনি।
আসলে নিভৃতে থাকলেই মঞ্জু আর আমি সেই জ্যোৎস্নার মাঠে চলে যাই, যেখানে আমরা এক রূপকথার জগৎ রেখে চলে এসেছি। মঞ্জুর মা, লাল রঙের ঘোড়া, ইমতাজ আলী সেই রূপকথার মানুষ হয়ে গেছে। মঞ্জু মাঝে মাঝে বলে, আমরা কি ছেলে মানুষ ছিলাম না? এসব কারণে মঞ্জু কোথায় আছে জানার আমার আর কোনো আগ্রহ জন্মাতো না। একবার শুনেছিলাম মঞ্জুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা নাকি তাকে মেরে নদী জলে ভাসিয়ে দিয়েছে। তবে মঞ্জু যেখানেই থাক, মাঝে মাঝে আমার জানলায় আসবেই। কখনো কোনো রাতে দরজায় ঠক ঠক শব্দ শুনতে পাই। আমি দরজা খুলে বাইরে চলে আসি। বাড়ির সামনে বিশাল মাঠ, ঘাসের ওপর সাদা জ্যোৎস্না। আমি দাঁড়িয়ে থাকি, মঞ্জু দাঁড়িয়ে থাকে। মঞ্জুর ওই এক কথা, দেখতে পাচ্ছিস আমার মা, আমাদের লাল রঙের ঘোড়া, ইমতাজ আলী ঘোড়াটার জন্য ঘাস কাটছে। ঘোড় কেটে গেলে ফিরে আসি। স্ত্রী আমার জন্য অপেক্ষা করে থাকে, সে জানে আমি ফিরবই। আসলে মানুষ রহস্যময় পৃথিবীতে সব সময় বেঁচে থাকতে চায়, আমিও তাই আছি। জানি না এ সত্যি ঘুরে পড়ে দেখি, না তারা আমার সঙ্গে মাঝে মাঝে দূরাতীত গ্রহ থেকে দেখা করার জন্য নেমে আসে। ঠিক বেঠিক বুঝি না। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।